আপনাকে আমি আজকে এখানে বলে রাখলাম, রেকর্ড করা থাকলো, 27 সালে নির্বাচন দিতে হবে, সেই দাবি আমেরিকা তুলবে। আমেরিকা হাত ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি পান্না ভাই আপনাকে বলেছিলাম যে এরা তো, ইউনুস তো আমেরিকাকে দলিল দিয়ে গেছে, পজিশন দিতে পারে নাই। এখন আমেরিকা ব্যবসা করবে, শেখ হাসিনা সমতার ভিত্তিতে ব্যবসা করবে আমেরিকার সাথে। কেন, আমেরিকা তো আওয়ামী লীগের শত্রু না। এবং সার্জিও গোর যে বার্তাটা দিয়েছেন, আরেকটা কথা আমি আপনাকে বলছি, এটা আপনি চেক করে দেখুন। ঢাকায় মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি, নির্দেশটা উনি দিয়েছেন 31 জুলাই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য। একই নির্দেশ তিনি দিল্লি মার্কিন দূতাবাসকে দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। এগুলা কি ইঙ্গিত? তো খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার। শেখ হাসিনা যেদিন আসবেন, ওনাকে সিওভ করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও গৌরও থাকবেন। কার্যকর থাকবেন। সেখানে সার্জিও গৌরও থাকবেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন ব্লিটজের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই তা হচ্ছে, সারা দেশে বোমা এবং বোমা সদৃশ নানা ধরনের বস্তু উদ্ধার হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাভারে সম্ভবত প্রেসার কুকার আকৃতির বড় বোমা পাওয়া গেছে, এবং এটি রিমোট কন্ট্রোল যুক্ত ছিল, পুলিশ যেটি জানিয়েছে। এবং এইসব ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ। আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কি ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু নাকি এগুলো গতানুগতিক যা ঘটে তাই? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের যে সন্ত্রাসের যে ট্র্যাক রেকর্ড আমরা যেটা জানি, সেই সন্ত্রাসের ট্র্যাক রেকর্ডে কিন্তু পাইপ বোমা পাওয়া যায়নি কখনো, বা আপনি যেটা বললেন যে প্রেসার কুকার বোমা, এটাও পাওয়া যায়নি। পাইপ বোমা এবং প্রেসার কুকার বোমা এটা শুধুমাত্র দুইটা জঙ্গি সংগঠন ব্যবহার করে। একটা হলো লস্করি তৈয়বা, আচ্ছা। আর আর হলো আল কায়দা। সব থেকে অবাক জিনিস হলো যে আজকেই দেখলাম যে মেট্রো রেল স্টেশনের নিচে যে দুটো পাইপ বোমা পাওয়া গেছে, ওই পাইপ বোমা ঘটনাটার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল। আচ্ছা। তাহলে নিশ্চয়ই জঙ্গিরা তো আর সিসি ক্যামেরা বন্ধ করে নাই। এবং যে বোমার যে ধারাবাহিক ঘটনাগুলো ঘটছে, মানে আজকেই শুনলাম যে পাইপ বোমা সিসি ক্যামেরা বন্ধ ছিল, কিন্তু এরপর যে তাজপুরে বোমা পাওয়া গেল পেট্রোল পাম্পে, এটার কি হয়েছে কোনো ফলো আপ নাই। বা আরো কিছু জায়গায় বোমা উদ্ধার, এমনকি যে প্রেসার কুকার বোমা, এটার কি ফলো আপ? ফলো আপ তো আমরা জানি না। যেটা আমরা জানি, পুলিশ এই প্রথমবারের মতো সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে। একটি বিশেষ ভাষা আছে ওই রেড অ্যালার্টে। ওরা বলছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হতে পারে। পুলিশের যানবাহনকে, আগে বলা হতো জনগণের যানমাল ইত্যাদি, এখন রেড অ্যালার্ট পুলিশের যানবাহন। তো পুলিশের যানবাহন তো হামলা আমরা 2024 সালে দেখেছি। আর সাম্প্রতিক সময় পুলিশের যানবাহন কোনো সন্ত্রাসী হামলার শিকার হয়নি। বা এই বোমাগুলো কোনোটাই তো আর রাজারবাগ পুলিশ লাইনেও পাওয়া যায়নি, বা কোনো থানাতেও পাওয়া যায়নি। তাহলে পুলিশের কেন মনে হলো সারা দেশে রেড অ্যালার্ট দিল, বলছে যে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হতে পারে? এবং এটা পুলিশ তখনই বলল যার ঠিক 48 ঘন্টা আগে মিস্টার সার্জিও গোরের সফরের সময় 30 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্রাভেল অ্যাডভাইজারিতে আমাদের যে 3 নম্বর ছিল সেটাকে র্যাঙ্ক লোয়ার করেছে, নামিয়ে দিয়েছে 2 নম্বরে। তো সার্জিও গোর আসলেন, প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেক্সট করে সুসংবাদটাও দিলেন যে এটা নামানো হয়েছে। 31 জুলাই কি হলো আমরা তো জানি না। 30 জুলাই রাতেও কি হলো আমরা জানি না, অফিসিয়ালি গণমাধ্যমে নাই। আমরা দেখছি এখানে সেখানে ঠিকই সব মিটিং হয়েছে কাদের সাথে, কিন্তু তারপরেই পুলিশের মনে হলো যে এখন সারা বাংলাদেশে
রেড অ্যালার্ট জারি করতে হবে, পুলিশের যানবাহনে সন্ত্রাসী হামলা হবে। তা এটার কারণে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সবাই একটা ভুল বার্তা পাবে। সেটা ভুল বার্তা বলবো না, আমি একটি শঙ্কিত হওয়ার মতো বার্তা। তারা আবার এই ট্রাভেল অ্যাডভাইজারিকে 5 নম্বরে 6 নম্বরে নিয়ে যেতে পারে। হুম। কেন সেটা আপনি যদি বলেন যে এটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি হতে পারে অগাস্ট মাসে, সেই জন্যে, তাহলে তো বলতো যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা এই ধরনের কাজ করতে পারে। এবার কিন্তু এটা বলা হয়নি, বলা হয়েছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা। তাহলে পুলিশও জানে, রাষ্ট্রযন্ত্রও জানে যে আওয়ামী লীগ কিছু করবে না। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2-3 দিন আগে কিন্তু পুলিশ বলেছিল, মানে ওই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে জি, পুলিশের উপর আক্রমণ জি, হতে পারে। জি, ওইটা তো আমি বললাম যে আগের বার তো সবসময় বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এবার বলা হচ্ছে হ্যাঁ। সন্ত্রাসী হামলা। এবার আর আচ্ছা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম নাই। তার মানে পুলিশের কাছে ক্রেডিবল রিপোর্ট আছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হবে। কিভাবে ক্রেডিবল রিপোর্ট আছে? পুলিশ তো দেখছে বোমা উদ্ধার হচ্ছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে, এবং বোমা তো আপনি এটাও তো জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো বলেছেন যে দেশে কোনো জঙ্গি নাই, বলেছেন না? বলেছেন তো। তাহলে জঙ্গি যদি না থাকলো, কোনো কিছুই নাই, তাহলে আপনারা রেড অ্যালার্ট কেন দিলেন? তার এটা মানে আপনারা এটা তো জঙ্গি না হতে পারে, সন্ত্রাসী হতে পারে প্রশাসনের ভাষায়। জঙ্গি বলেন আর সন্ত্রাসী বলেন, সন্ত্রাসী মানে জঙ্গি, জঙ্গি মানেই সন্ত্রাসী, মিলিটেন্ট আর টেরোরিস্ট। কিন্তু আপনারা তো জাতির কাছে কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? আমাদেরকে বলেন, আমরাও জানি। তাহলে আপনারা বলেন যে ওই পাইপ বোমাগুলো লস্করি তৈয়বার ছিল। আপনারা বলেন যে ওই প্রেসার কুকার বোমাটা লস্করি তৈয়বার ছিল বা আল কায়দার ছিল। একজনের তো ছিল। এটা তো আর বাংলাদেশি কোন সন্ত্রাসী গোষ্ঠীর কাজ না। বাংলাদেশ সন্ত্রাসী গোষ্ঠী সাধারণত ক্রুড বোমা বানায়, মানে যেটাকে বলা হয় ককটেল ইত্যাদি। কিন্তু এই ধরনের আধুনিক বোমা বানানোর প্রযুক্তি আমাদের জঙ্গি গোষ্ঠীর কাছেও নাই। এটা একেবারেই লস্করে তৈয়বার প্যাটার্ন। আর লস্করে তৈয়বা কি? লস্করে তৈয়বা হলো পাকিস্তানি আইএসআই মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন, যারা ভারতে হামলা চালায়, মুম্বাইতে হামলা চালিয়েছে। আপনি জানেন যে হোটেলে যে হামলা হয়েছিল লস্করে তৈয়বা। তাহলে এখন আপনারা আমাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে গেছেন? ইউনুস জমানাতে 18 মাসে যে সবকিছু খুলে দেওয়া হয়েছিল, পাসপোর্টে ভিসা খুলে দেওয়া হয়েছিল, পাকিস্তান থেকে কিছু আসতে পরীক্ষা করা হবে না, এই সময় কি ঢুকে গেছে আমাদেরকে বলেন, আমরা জানতে চাই। কারণ আমরা তো জাতি হিসাবে, পুলিশ যদি আক্রান্ত হয়, পুলিশের যানবাহন আশেপাশে তো আমাদের লোকজন আক্রান্ত হতে পারে। আমরা তো পুলিশের সঙ্গে বসবাস করি, পুলিশরাও তো আমাদের সঙ্গেই বসবাস করে। তাহলে কেন বলছেন না? কিছু একটা আপনারা লুকাচ্ছেন। সেই লুকানোটা কি? আর না হয় আমি ধরে নিব যে সার্জিও গোরের যে সফর হলো, সেটাতে আপনাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। সার্জিও গোর এসে এমন কিছু অপ্রীতিকর, এমনকি কালকে হুমায়ুন কবির যিনি উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন, জি, তিনি বলেছেন সার্জিও গোর এসেছিলেন অনুসন্ধান করতে। শব্দটা কিন্তু উনি বলেছেন অনুসন্ধান, মানে ইনভেস্টিগেট। কি অনুসন্ধান করতে আসছেন কার্যকর, সেটাও তো আমরা জানতে চাইতে পারি। উনি কিন্তু বলেন নাই কার্যকর জানতে চেয়েছেন, বলেছে অনুসন্ধান করতে এসেছিলেন। কি অনুসন্ধান করতে আসলেন? এটাই যে এত জঙ্গি উত্থান হচ্ছে কেন, এত বিভিন্ন পতাকা কেন উঠলো, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রেখেছ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নাই কেন, এগুলো হলো অনুসন্ধান। এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু অফিসিয়ালি অন রেকর্ড বলেছেন সার্জিও ঘোষ এসেছিলেন অনুসন্ধান করতে। তাহলে তারপরে সার্জিও ঘোষ আপনারা যে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেটা কেউ তো বলছে না, সেই ডিনারে তো আপনারা কিছু লোককে ইনভাইট করেছিলেন। সেখানে তো গ্রাম প্রশাসনের অপছন্দের লোকরা ছিল ওই তালিকায়। সেই জন্য তো সার্জিও ঘোষ ডিনার অ্যাটেন্ড করেন নাই, সেটা বলেন না কেন?
আমরা শুনতে চাই, মানে ডিনারটায় যাননি কেন? আপনারা কাকে নিতে চেয়েছিলেন সেখানে? আপনার সেই মহামহিমকে কেন নিতে চাইলেন? মহামহিমের লোকদেরকে কেন নিতে চাইলেন? কি প্রেম ওনার আপনি সাথে আপনার? আপনি যদি খোলাসা করবেন যে কাদের যাওয়ার কথা ছিল এবং কাদের কারণে সার্জিওর ওই ডিনারে যেতে চাননি বিধায় সেটি বাতিল হয়েছে। ওই ডিনারে তো মহামহিম বলতে কে? মোহাম্মদ ইউনুস। হ্যাঁ, হ্যাঁ। ওই ডিনারে শফিকুল আলমের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আসিফ নজরুলের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আলী জাকেরের যাওয়ার কথা ছিল। তাহলে এই যে লোকগুলাকে আপনার দিচ্ছিলেন, এই জন্যই তো সে ডিনার অ্যাটেন্ড করে নাই। ডিনার অ্যাটেন্ড করে নাই, না করে সে ফিরে গেছে। ফিরে গিয়ে সে যে ওয়েস্টিন হোটেলে, আমি মানচিত্রের অনুষ্ঠানে আগে বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর এসে ব্যাংক স্টেশনের বাসভবনে উঠবেন না, উনি ওয়েস্টিন হোটেলে উঠবেন। তো ওয়েস্টিন হোটেলে তো উনি ডিনার করেছেন, করার পর তো সেখানে আওয়ামী লীগের লোকদের সঙ্গে মিটিং হয়েছে, জাতীয় পার্টির জিএম কাদের সঙ্গে মিটিং হয়েছে, এবং তারপরে তো উনি জামাতের সঙ্গে মিটিং করেন নাই, উনি এনসিপির সঙ্গে মিটিং করেন নাই। কেন করেন নাই? সমস্যাটা কোথায় হলো? আপনারা তো এটা লুকাচ্ছেন আমাদের কাছে। পরের দিন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা বৈঠক হলো, 1 ঘন্টা রুদ্ধদ্বার, যে বৈঠকে এমনকি ব্রায়ান ক্রিস্টেনসেনকেও অ্যালাউ করা হয় নাই। তারপরে ব্রায়ান ক্রিস্টেনসেন এই বৈঠকের পরে সার্জিও গোরের সাথে দীনেশ ত্রিবেদী ওই দিন বিকেলেই 31 জুলাই ভারত চলে গেছেন। আমি ভারতের সাংবাদিকদের সাথে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, ওই বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই দীনেশ ত্রিবেদী ভারত গিয়েছিলেন। এবং সেই আলোচনার একটি ছিল 5ই অগাস্ট শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করবেন, যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত। যার কারণে দীনেশ ত্রিবেদী গেলেন 31 তারিখ। 1 তারিখে ঘোষণা আসছে শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে এবার সংযুক্ত হবেন, উনি এবার রেকর্ডেড ভার্সন বাজাবেন না। তো আপনারা তো আমাদের কাছে লুকাচ্ছেন ক্রমাগত। কি লুকাচ্ছেন? যে আমেরিকা আপনাদের হাত ছেড়ে দিয়েছে, এটা তো আমরা জানি। আমরা তো বারবার বলেছি মানচিত্রে যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মধ্যে ছুঁড়ে ফেলবে। তো আপনারা বলুন যে আপনাদেরকে ছুঁড়ে ফেলেছে, আমরা আপনাদের তো সাথে আছি। আপনারা যে ভুলগুলো করেছেন সেটা স্বীকার করেন, 3 গুণ দামে এলএনজি কেনা বন্ধ করেন। কারণ আপনাদেরকে তো আর আমেরিকা রাখতেছে না, বাদ দিয়েছে। এখন ভারত আমেরিকা একই অক্ষে চলে আসছে, সাথে রাশিয়াও আছে। খুবই অবাক ঘটনা যে রাশিয়া বাংলাদেশের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেমেন্ট ভারতীয় মুদ্রায় চায়। ভারতীয় মুদ্রায় কেন চায়? ওরা ডলারে নিবে না, কারণ ওরা তো ডলার ওদের জন্য নিষিদ্ধ। তো ভারতীয় মুদ্রায় চায় মানে কি? ওরা বাংলাদেশি মুদ্রায় নিবে না। বলা তো হয়েছিল পাকিস্তানি মুদ্রায় দেয়, নিচ্ছে না তো, ভারতীয় মুদ্রায় দিতে হবে। তাহলে আপনি ভারতীয় মুদ্রা পাবেন কোথায়? আপনাকে ডলার খরচ করে ভারতীয় মুদ্রা কিনতে হবে। দেখেন, ওরা কিন্তু সিঙ্গাপুরি ডলার বলতে পারতো, ওরা ব্রিটিশ পাউন্ড বলতে পারতো, ওরা সৌদি রিয়াল বলতে পারতো, বলেনি তো ভারতীয় মুদ্রা। নির্দিষ্ট ভাবে রাশিয়া বলে দিয়েছে। তো এটা কি আমেরিকার সম্মতির বাইরে? একেবারেই না, এটা আমেরিকার সম্মতির মধ্যেই। আপনারা এখন একটা জিও পলিটিক্যাল দাবার খেলার মধ্যে, চালের মধ্যে পড়ে গেছেন। বিএনপি সরকার ভয়ঙ্কর চালে পড়ে গেছেন, সেই চাল থেকে আর উত্থান নাই। আর আপনাদের যে জামাত, এনসিপি বা উগ্রপন্থী যারা, তাদেরকে আমেরিকা ঠিক যেমনি ভাবে আফগান মুজাহিদিনদেরকে আমেরিকা পরিত্যাগ করেছিল, করে এই আফগান মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনাদেরকেও আমেরিকা ত্যাগ করেছে। এতদিন যারা ভেবেছিলেন যে আপনাদের মাথার উপর আমেরিকা আছে, আপনারা বাংলাদেশে কি কি সব জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন, পতাকা ওড়াচ্ছিলেন, কি কি সব করবেন, কোন কোন দেশ দখল করবেন, সব শেষ, গল্প শেষ। এখন আপনাদের অবস্থাটা ঠিক আফগান মুজাহিদিনদের মতো। আপনাদেরকে ব্যবহার করা শেষ হয়ে গেছে। ইউনুসকে আগেই ডিসপোজ করেছে অফ, এখন জামাত ইসলামীও শেষ, বিএনপিও শেষের পথে। পথ একটাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ খুলেন এবং আরেকটা নির্বাচন দেন। সেই দাবি আসছে, এই আমেরিকার পক্ষ থেকে সেই দাবি আসবে। আপনাকে আমি আজকে এখানে বলে রাখলাম, রেকর্ড করা থাকলো, 27 সালে নির্বাচন দিতে হবে, সেই দাবি আমেরিকা তুলবে। কারণ আমেরিকা শেষ করুন, শেষ করুন। আমেরিকা হাত ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি পান্না ভাই আপনাকে বলেছিলাম যে এরা তো
ইউনুস তো আমেরিকাকে দলিল দিয়ে গেছে, পজিশন দিতে পারে নাই। এখন আমেরিকা ব্যবসা করবে, শেখ হাসিনা সমতার ভিত্তিতে ব্যবসা করবে আমেরিকার সাথে। কেন, আমেরিকা তো আওয়ামী লীগের শত্রু না। এবং সার্জিও গোল যে বার্তাটা দিয়েছেন, আরেকটা কথা আমি আপনাকে বলছি, এটা আপনি চেক করে দেখুন। ঢাকায় মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি, নির্দেশটা উনি দিয়েছেন 31 জুলাই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য। একই নির্দেশ তিনি দিল্লি মার্কিন দূতাবাসকে দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। এগুলা কি ইঙ্গিত? তো খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার, যে যারা এতকাল ভেবেছিলেন তারা আমেরিকার মিত্র, তারা এখন আফগান মুজাহিদিনদের মতো অবস্থা, অথবা মিশরের মুসলিম ব্রাদারহুডের অবস্থা। একথা আপনি আগেও বলেছেন, কিন্তু আজকে যেভাবে আপনি বলছেন যে 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, যুক্তরাষ্ট্র সেটি চায়, আপনি এতটা বোল্ডলি কেন বলছেন, এতটা নিশ্চিত হয়ে কেন বলছেন 27-এর মধ্যে আরেকটা নির্বাচন যুক্তরাষ্ট্র চায়? মানে আপনার সোর্স কি এতটাই স্ট্রং, নাকি শুধুমাত্র ইকুয়েশনের জায়গা থেকে আপনি বলছেন? আমি তো সৌভাগ্যটা হয়নি মানচিত্রে আসার বেশ কয়েকদিন। আমি অন্যগুলো প্ল্যাটফর্মে বলেছিলাম যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও করে ঢাকায় মিটিং হবে। আমি মানচিত্রও মনে বলেছি, এটা কিন্তু কেউ বলেনি না, বলেছি। এবং আমি এই কথাটাও বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছেন, যোগাযোগ রাখছেন শেখ হাসিনার সঙ্গে নিয়মিত। এই কথাটাও বলেছিলাম, সেটা মানচিত্রে বলেছি না কোথায় বলেছি, বলেছি। আপনারা এখন কি দেখছেন? 30 জনের বৈঠক হয়েছে না? হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। টিএম কাদের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। জামাত এনসিপির সঙ্গে বৈঠক করেনি। তাহলে বার্তা, আপনার যদি সোর্স বলেন, হ্যাঁ আমার সোর্স তো এতটাই স্ট্রং যে আমি বলছি তো যে এইবার সাহায্যকর দাবি করে গেছেন উত্থাপন, অন্তর্বর্তীমূলক রাজনীতি। এরপরই শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেখবেন দাবি আসবে নির্বাচন, নিশ্চিত থাকতে পারেন। আরেকটি নির্বাচন সেটা 2027 সালে দিতে হবে। আমি আরেকটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র এটি চাইছে, কেন চাইছে? মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তি জায়গা থেকে তো আমরা সবাই বলছি যে আমরা দাস অনুদাসে পরিণত হয়েছি, যুক্তরাষ্ট্র যা চাইবে আমাদেরকে তাই করতে হচ্ছে বা করতে হবে। বোয়িং কেনা থেকে শুরু করে আরো অনেক কিছু এর মধ্যে হয়েছে। তাহলে কেন যুক্তরাষ্ট্র এখন বিএনপি সরকারকে চাইছে না, অথবা তারা মধ্যবর্তী একটা নির্বাচনের দাবি করতে পারে? যুক্তরাষ্ট্র আমাদের কাছে বিক্রি করবে, তাহলে বিক্রি করলে আমাদের তো টাকা থাকতে হবে কেনার মতো। আমরা তো বিদেশি কোনো ঋণ পাবো না, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক কেউ টাকা দিবে না। চায়নার যে কোম্পানিটা টাকা দিতে চেয়েছিল মংলা বন্দরের পাশে স্পেশাল মিলিটারি কমপ্লেক্সের জন্য, $265 মিলিয়ন নাকি $507 মিলিয়ন, তো সেই কোম্পানি তো আমেরিকার ব্ল্যাক লিস্টেড। আপনি চায়না থেকে টাকা নিতে পারবেন না। টাকা আপনাকে বিদেশি ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে হবে, আইডিবি থেকে নিতে হবে। আমেরিকা বুঝে গেছে যে ওই সংস্থাগুলো বিএনপিকে টাকা দিবে না, বিকজ পলিটিক্যাল স্টেবিলিটি নাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নাই। পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া কেউ টাকা দিবে না। আর আপনি যে একটা আমি দামি সংসদ বানিয়ে রাখছেন জামাতকে দিয়ে ইত্যাদি, এটা যে আসলে কৃত্রিম। জামাতকে তো বিশ্বাস করতেছে না আন্তর্জাতিক অর্থ ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো, বিএনপি কে ওরা। তাহলে যারা ঋণ নিছে 17 বছর, 15 বছর, বছরের পর বছর, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, একটা কারখানা খুলছে না। বাংলাদেশের বস্ত্র খাতের যে রপ্তানি কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। তো আমেরিকা তো শঙ্কিত, কারণ ওরা তো বিক্রি করবে, আপনি টাকা দিয়ে কিনতে হবে। টাকাই আপনার না থাকলে আমেরিকা কি বিক্রি করবে? আপনাকে তো ফ্রিতে কিছু দিবে না। এই জন্য আমেরিকা চাচ্ছে, এই জন্য আমেরিকা চাচ্ছে এমন একটা অ্যাটমসফিয়ার বাংলাদেশে, যে অ্যাটমসফিয়ারকে আন্তর্জাতিক বিশ্ব আস্থায় নিবে, ওয়ার্ল্ড ব্যাংক আস্থায় নিবে, এডিবি আস্থায় নিবে, টাকা দিবে। টাকা দিবে, বিদেশি বিনিয়োগ আসবে, আমেরিকা ব্যবসা করবে। ব্যবসা করতে তো আমাকে কেউ ফ্রি অফ কস্ট দিবে না। বিএনপি সরকার টাকা পাচ্ছে না, এটা আমেরিকা শিওর হয়ে গেছে। 5.5 মাস 6 মাস হয়ে গেছে, কোনো টাকা পায়নি। ইউনুস তো পায়ই নাই, ভবিষ্যতেও পাবে না।
আমেরিকা এই জন্য অস্থির হয়ে গেছে যে ব্যবসা করার যে একটা তাদের আকাঙ্ক্ষা, বিক্রি করার, কি বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, টাকা তো নাই। এটাই হলো মূল কারণ। কিন্তু পাল্টা বক্তব্য তো শোনা যায়, আপনি যে কথাগুলো বলছেন তার পাল্টা বক্তব্য তো অনেক আগে থেকেই আছে, যে নতুন কিছু নয়, যে মার্কিন ডিপ স্টেট আবার জামায়াতকে ক্ষমতা আনতে চায়, এবং মার্কিন এক সাবেক ডিপ্লোম্যাট, তার একটি অডিও বের হলো, তারা এই নির্বাচনে জামাতকে চেয়েছিল। এইগুলো তাহলে কোন ধরনের ডিজাইন, আসলে কে কোন দিকে হাঁটছে? মার্কিন এম্বাসির যে অডিও বার্তাটা লিক হলো, এটা মার্কিন এম্বাসি ইচ্ছা করে লিক করে দিয়েছে। কারণ আপনি তো আমেরিকান এম্বাসিতে গেছেন, ওখানে তো কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যায় না। তো ওটা তো ওরাই লিক করেছে। ওয়াশিংটন পোস্ট ওই রিপোর্টার চেপেছে, মানে এটা অসমর্থিত সূত্র থেকে একটা অডিও কথা একজন লোকের, সে কে সে পরিচয় নাই, ওয়াশিংটন পাবলিশ করে দিয়েছে। কেন? জামাতকে কনফিডেন্স দেওয়ার জন্য যে তোমরাই ক্ষমতায় আসছো, নির্বাচনে অংশ নাও। কারণ এটা আমেরিকা জানতো যে জামাত যদি সক্রিয় না হয় নির্বাচনটা ইউনুস দিবে না। আমেরিকা তো চাইছিল যে ইউনুসকে তো পৌঁছিতে বাইডেন প্রশাসন, তো এখন এখান থেকে বের হয়ে আসার জন্য একটা নির্বাচন এবং বিএনপি কে ক্ষমতায় আনা। আমেরিকা জানতো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জামাতকে একটি ভুল স্বপ্ন দেখানো হয়েছে। কি স্বপ্ন? যে নির্বাচনে তোমরা জিতবা, যেমনি ভাবে ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো ফাইন, হয়েছে। আমি আপনার চিন্তা বুঝতে পারছি, কিন্তু কিন্তু ডিপ স্টেটের তো একটা খেলা রয়েছে, এবং যে খেলার মাধ্যমে একটা প্রাথমিক পর্বে আমরা দেখলাম যে আওয়ামী সরকারের পতন। যদি খেলা নাই থাকে তাহলে তো পতনটা এইভাবে হতো না। তাহলে না, তারা কি চায় আসলে? আওয়ামী লীগ সরকারের পতন তো ডিপস্টেট ঘটিয়েছে। তখন একটা এজেন্ডা ছিল, একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনটা 18 মাসে ইউনুস পূরণ করতে পারে নাই, ফেল করেছে, ইকোনমি কলাপস করে গেছে। দেশে মবক্রেসি আমেরিকা পছন্দ করে না। আর এখন যে বিএনপি সরকার আমলে যেটা সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে, এই সরকারের আমলে ক্লেপ্টোক্রেসি মানে রাষ্ট্রীয় মদতে দুর্নীতি, এটা আমেরিকা ভীষণ ঘৃণা করে। তো জামাতকে বলা হয়েছে মিথ্যা একটা আশ্বাস, তুমি ক্ষমতায় যাচ্ছ, একটা টেপ লিক করে দিল, ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করলো, জামাত খুশি হয়ে গেল, ওরা ক্ষমতায় যাচ্ছে। জামাত তো নিশ্চিত ছিল। ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো হয়েছে, বিপ্লবী সরকার হবে, রেফারেন্ডাম দাও। ইউনুস যে নির্বাচনের দিনে, আপনি যদি মনে থাকে, যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছিল দুই হাত তুলে, ভিতরে সব শেষ, নতুন শুরু। ইউনুস তো জানতো যে এই গণভোট এখন মঞ্জুর হবে, অ্যাকসেপ্ট হবে, বলে বিপ্লবী সরকার হবে, বলে সেই বিপ্লবী সরকারের প্রধান ইউনুস। ইউনুস কি বিএনপি নির্বাচনে জিতবে বা বিজয়ী হবে, সরকার গ্রহণ করবে, এটার জন্য কি ইউনুস উচ্ছ্বসিত হবে? কখনোই না। ইউনুস তো নিশ্চিত ছিল যে জামাত ক্ষমতায় আসবে, এবং জামাত ক্ষমতায় আসলে ওই রেফারেন্ডাম বা গণভোটকে বাস্তবায়ন করে বিপ্লবী সরকার হবে। এটার জন্য ইউনুস দুই হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছিল। এত উচ্ছ্বাস ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পরেও প্রকাশ করেনি। কিন্তু আমেরিকা ওইখানেই খেলে দিয়েছে, আমেরিকা ওইখানেই খেলে দিচ্ছে যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসছে যখন, তখন তো জামাত হতাশ, আর ইউনুস তো শেষ। বিশেষ করে যখন সংসদে বলা হলো রেফারেন্ডাম হবে না, এমনকি যে দুটো শপথ নেওয়ার অপশন, সংসদ সদস্য হিসেবে আরেকটা কি যেন সংস্কার কি যখন বিএনপি নিল না, তখন তো ইউনুস বুঝে গেছে সব শেষ, তার আশার প্রদীপ নিভে গেছে। আর ইউনুসের তো আমেরিকা থেকে এখন কিছু করার নাই, সরকার তো তার বিরুদ্ধে সরকার আমেরিকাতে। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে 2027 সালে, আরেকটি নির্বাচন হবে। এটা বিএনপি চাক কি না চাক, আমি শুধু এইটাই বললাম যে হুমায়ুন কবির সাহেবের বক্তব্যটাকে আপনি তো অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে পারেন। উনি তো বলেছেন যে সার্জিও গোর আসছিলেন অনুসন্ধান করতে, ওইখানেই তো সবকিছু প্রকাশিত হয়ে গেছে। আমরা শেষ করবো। তবে আলোচনাটা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন করে, তাহলে এই যে সারা দেশে যে বোমা আতঙ্ক এবং পুলিশের রেড সিগন্যাল, আহ এটার সাথে সার্জিও বলে কোনো সম্পর্ক রয়েছে? এই বোমাগুলো আগে প্রথম দিকে হয়তো ঘটানো হয়েছে হ্যাঁ, সার্জিও গোরের সিম্পিটি পাওয়ার জন্য, আমার মনে হয়, যেটা আওয়ামী লীগও করেছে। যে আচ্ছা। জঙ্গি টুঙ্গি হচ্ছে, মানে একটু যদি ভালো সম্পর্ক হতো, ডিনারটা খেত, ভালোবাসা থাকতো, তাহলে বলতো যে এগুলো দমন করব। কিন্তু যখন দেখছে সব উল্টায় গেছে, একদম কোনো কিছু ঠিক নাই, পাশার দানটা উল্টে গেছে, তখন বলতেছে এখন এসে যে ওই বমে
সিসি ক্যামেরা বন্ধ ছিল এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এখন হলো তারা দিগ্ভ্রান্ত। কারণ সার্জিওর এমন কিছু কথা বলে গেছে বিএনপিকে, এমন কিছু কথা যে বিএনপির নেতারা যে এখনো আইসিইউতে ভর্তি হয়ে যান ভাই হার্টের সমস্যা নিয়ে, এটাতে আমি যথেষ্ট অবাক হচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। এবার নির্বাচন তো 27 সালে শেখ হাসিনাকে পাঠাবে ওরা, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিস্থিতি হবে। আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি শেখ হাসিনা কিভাবে আসবেন। আপনাকে আজকে আরেকটা তথ্য দিচ্ছি মানচিত্রের সম্মানিত দর্শকদের জন্য, এটা অন রেকর্ড থাকুক। শেখ হাসিনা যেদিন আসবেন ওনাকে সিওর করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও বড় থাকবেন, সার্জিও থাকবেন। সেখানে সার্জিও গৌরব থাকবেন। আচ্ছা, আমরা জানি না আসলে রাজনীতির শেষ বলে কিছু নেই, কূটনীতিরও শেষ বলে কিছু নেই। তবে আপনি বোমা আতঙ্ক নিয়ে যেটি বলছিলেন, লস্করে তয়বা বা পাকিস্তানের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী তাদের যে সম্পৃক্ত অথবা তারা এই ধরনের বোমা তৈরি করে থাকে, তাহলে এটাকে আমরা রিলেট করবো কিভাবে? একদিকে জঙ্গিবাদী গোষ্ঠীর কথা বলছিলাম, আর একদিকে এক ধরনের নাটক যে সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের বোমা টোমা রেখে দেওয়া এখানে সেখানে, মানে আসলে বিষয়টা কি? না, যখন ক্যামেরা বলছে বন্ধ হচ্ছিল, হ্যাঁ, সিসি ক্যামেরা বন্ধ ছিল, তাহলে আমি কি বুঝবো? সিসি ক্যামেরা বন্ধ তো সরকার রাখে, মানে সরকারকে পরিষ্কার করতে হবে হ্যাঁ, আমাদের কাছে যে সিসি হ্যাঁ, ক্যামেরা বন্ধ এক জায়গায় ছিল, প্রেসার কুকারের জায়গায় সিসি ক্যামেরা কোথায় গেল, বা ওই কাঁচপুর ব্রিজে যে পেট্রোল পাম্পে সেখানে কি হলো? সরকার তো বলছে না পরিষ্কার ভাবে কিছু। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি এই বোমাগুলো সিসি ক্যামেরা যারা বন্ধ করেছে তারা রেখে থাকে, তাহলে গল্পের স্ক্রিপ্ট একটা। আর যদি এটা লস্করে তৈয়বারা রেখে থাকে, তাহলে পুলিশ যে রেড অ্যালার্ট দিয়েছে সেটা তারই ধারাবাহিকতা। আমার মনে হচ্ছে বাংলাদেশে ইউনুসের জঙ্গি শাসনের সময় এত বিশাল পরিমাণ জঙ্গিদেরকে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে, এত বিশাল সংখ্যক বিস্ফোরক ইত্যাদি এসেছে, এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এই জঙ্গিবাদ উগ্রবাদ ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। এবং এটা পুলিশ জেনে গেছে, রাষ্ট্রযন্ত্রও জানে। সালাউদ্দিন সাহেব যদি এখন দয়া করে আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমাদেরকে পরিষ্কার ভাবে বলেন যে ইয়েস, এটাই দেশের সামনে একটা ক্রাইসিস, আমরা জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স অপারেশনে নামবো, অস্ত্র উদ্ধার করেন, হাজার হাজার অস্ত্র আসছে পাকিস্তান থেকে, বিপুল বিস্ফোরক আসছে, উদ্ধার করেন, জিরো টলারেন্স, কে কোথায় কি ইনভলভ এটা দেখা যাবে না, তাহলে বিএনপি সরকারের জন্য ভালো হবে। চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন চৌধুরী আপনাকে। আপনি ভালো থাকবেন। হয়তো আপনি যে কথাগুলো বলছেন তার জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে নিঃসন্দেহে। দেখা যাক কোন দিকে হাঁটতে হয় আমাদের। তবে যেটাই হোক আমাদের জন্য পজিটিভ কিছু হোক সেটাই আমরা চাই। আমরা বেশ ইন্টারেস্টিং কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, কিন্তু সবার আগে বলে রাখতে হয় আপনারা পর্দায় দেখেই বুঝে যাচ্ছেন আপনাদের সবার পরিচিত সবার চেনা আমাদের সম্মানিত অতিথি, যিনি আমাদেরকে অনেক দূরে থেকেও, আমাদের হাজার মাইল দূরে থেকেও আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন, উৎসাহিত করে যাচ্ছেন সাংবাদিকতার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমরা যার যার কারণে আমাদের দর্শকরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেই গৌতম লাহিড়ী দাদা আছেন আমাদের সঙ্গে। দাদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? গৌতম দা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দাদার একটু আগে তিনি বলছিলেন যে তার ফোন সেটটিতে একটু প্রবলেম হয়েছে, একটা ফোন সেট চেঞ্জ করে আরেকটা নিয়েছেন, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি দাদা ফ্রিজ হয়ে আছেন। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা দাদাকে সংযুক্ত করতে পারবো। দর্শক অপেক্ষায় থাকবেন, আমরা গৌতম দা চলে এসছেন, আর এখনই আবার আরেকটা কেন্দ্র থেকে আমরা তাকে সংযুক্ত করছি। জি দাদা, এবার পারফেক্ট, এবার ঠিক আছে, এবার ঠিক ঠিক আছে। আছে, আমি ফোনটা আবার চেঞ্জ করলাম, ওই ফোনে হচ্ছে না। বলুন। আমাদের অনুষ্ঠানের শুরুতেই একজন মনির হোসেন কমেন্ট করে বসেছেন যে ওনার বিশ্লেষণ খুব ভালো লাগে। আমরা সেটাই বলছিলাম দাদা, আপনাকে নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। দাদা, সার্জিও গুরের সফর নিয়ে, বাংলাদেশ সফর নিয়ে, সফরের আগের দিনই আপনি আলোচনা করেছিলেন এবং আপনি কিছু ফোরকাস্ট করেছিলেন যেটা একটা ইন্টারেস্টিং ট্যুর হতে পারে।
অনেকগুলো ঘটনা ঘটেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, সেই বৈঠকের পরে সাংবাদিকরা যত প্রশ্ন করেছেন 8টি প্রশ্নের উত্তরেই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, এগুলো নিয়ে কোনো কথা হয়নি সার্জিও গোরের সঙ্গে। অনেকে বলছেন যে এগুলো নিয়ে কথা হয়নি, তো কথাটা হয়েছে কি নিয়ে। তারপর তার নৈশভোজ বাতিল হওয়া, তার সাংস্কৃতিক সন্ধ্যা বাতিল হওয়া, এগুলো ছাপিয়ে আমরা আবার দেখেছি যে একটা খুবই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে যে ভারতের বাংলাদেশের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন সার্জিও গোর, যেটা নিঃসন্দেহে ব্যতিক্রম। এবং আমাদের কাছেও এটা একটা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে যে এরকম তো সাধারণত হয় না। কারণ সার্জিও গোর ভারতের আহ দায়িত্ব আছেন, তিনি ভারতে নিশ্চয়ই সেই সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন, কিন্তু তিনি বাংলাদেশে বসে মিটিংটা করেছেন, এটা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। আজকে জামাতে ইসলামের আমির এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে এখানে যদি দুই দেশের কথা হয়ে থাকে, বাংলাদেশ নিয়ে কোনো কথা হয়ে থাকে, তাহলে সেটা বাংলাদেশের কথাদের সঙ্গে হওয়া উচিত ছিল। আপনার কি মনে হয় কতটা সিগনিফিকেন্ট ছিল সার্জিও গোরের এই ট্যুর, এবং এতে করে এই যে দীনেশ ত্রিবেদীর বৈঠক, এই মাত্রাটা আসলে কি মিন করে, কোথা থেকে কোথায় যাচ্ছে জল? গৌতম ভাই। ধন্যবাদ, নমস্কার। এবং যেটা প্রথম জিনিস আমার যেটা মনে হয়, যে আমি বলেছিলাম যে সার্জিও ঢাকায় গিয়ে কি করেন সেটা দেখার অপেক্ষায় আছি, এবং সেই অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি একটা সম্পর্কে ধারণা করা যেতে পারে। তিনি পৌঁছেছিলেন জুলাইয়ের শেষে, এবং সেই তথাকথিত জুলাই আন্দোলনের যারা নায়ক বা নায়িকা, তাদের কারোর সঙ্গে তিনি দেখা করেন। তিনি না ইউনুস, যেটা আগে আমেরিকার সকলেই দেখা করতেন, ইউনুসের সঙ্গে দেখা করেননি। এমনকি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়মিত থাকতেন আমেরিকার সঙ্গে বৈঠকে, তিনিও নেই। জামায়াত ইসলাম, তারা হলেন অফিসিয়ালি বিরোধী দল, ভারতের বিক্রম মিস্ত্রি গিয়ে দেখা করেছেন, কিন্তু সার্জিও গোর দেখা করলেন না। এবং যে ছেলে পিলেদের যে দল, যে পোলাপানদের দল বলে আপনাদের ওখানে বলা হয়, এনসিপি, সেই এনসিপি তাদের সঙ্গেও দেখা করলেন। জুলাই আন্দোলন নিয়ে কি আমেরিকা মত বদলাচ্ছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি সেখানে গিয়ে বসে বিএনপির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং বিএনপির যারা রাজনৈতিক নেতা তাদের সঙ্গে করেনি। কার সঙ্গে করেছেন যেটা এখনো পর্যন্ত নিশ্চিত কনফার্ম, সেটা হচ্ছে ভারতের নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে করেছেন। এবং যেটা শোনা যায় তার যে, আমি যেটা পরবর্তীকালে আরেকটু প্রথম পাতায় শুনেছিলাম অনেক রকম, তারপরে ধীরে ধীরে আরো খোঁজ করতে গিয়ে আরো কিছু তথ্য পেয়েছি। এই তথ্যগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দুপুর বেলাতেই কিন্তু একটা নৈশভোজের ব্যবস্থা ছিল না যে তা না, তবে নৈশভোজটা দুপুরেই কিন্তু বাতিল করে দিয়েছিল আমেরিকা। যে তাদের সন্ধ্যেবেলায় কোনো একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যে বৈঠকের কারণে তারা ওই নৈশভোজে সময় দিতে পারবেন না। এবং কূটনীতিতে না, এগুলো হচ্ছে পরিষ্কার একটা করে, এগুলো একসাথে বার্তা বহনকারী। আপনি করমর্দন করছেন কি করছেন না, কিভাবে করছেন, কতটা আড়ষ্ট হয়ে করছেন, কতটা উষ্ণতা করছেন, এই সমস্তটাই কিন্তু কূটনীতির একটা ভাষা, এবং সেটার থেকে কূটনীতি অনেক ছবি, অনেক কথা বলে দেয়, অনেক ভাষণের থেকে। তবে সেই নৈশভোজ না খাওয়া এবং তাদের অতিথি হয়ে তিনি সেখানে খেলেন না, এবং যাই না, বাংলাদেশের লোকেরা তো নানা রকম সেটা পড়ে আসছি, যদিও বলে দিই যে তারা আলোচনা করছেন প্রধানমন্ত্রীকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ করেছেন, প্রধানমন্ত্রী আমন্ত্রণ সঠিক হয়নি, ফলে এই নিয়ে চলছে। আমার বক্তব্য, সার্জিও গোরকে দাওয়াত তো সঠিক কিন্তু নাকি দেননি, নাকি তিনি বিরক্ত হয়ে দাওয়াত বয়কট করলেন। এবং তিনি সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে, যে হোটেলে ছিলেন সেই হোটেলে ফিরে এমন কিছু বৈঠক করেছেন যেটা পরবর্তীকালে জানা যাচ্ছে যে, আমি 100% নিশ্চিত নই, কিন্তু এটা ঘটনা যে এটা আওয়ামী লীগ থেকেই নিশ্চিত করা হয়েছে যে সার্জিও গোর যাওয়ার আগে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করতে চান যারা ঢাকায় আছে। এবং তখন তো আছেন বলতে একমাত্র সাবির হোসেন চৌধুরী, যাকে নিয়ে এত আলোচনা, বাকিদের বাকি যে পুরনো সাবেক স্পিকার ইত্যাদি তারা তো কেউ নেই, তারা তো, আর বেশিরভাগ অন্য নেতারা তো বেশিরভাগই জেলে। তিনি এবং জাতীয় পার্টির নেতা জিএম তাদের সঙ্গে নাকি তার একটা কথা হয়ে থাকতে পারে, যদিও এখনো আমি বলছি কিন্তু এটা, কিন্তু সেই বৈঠকে যার সঙ্গে তিনি কথা বলুন,
তাতে এমন কোন তথ্য তিনি পেয়েছিলেন যে তথ্যটা একমাত্র তিনি ভেরিফাই করতে পারেন, শাসক গোষ্ঠী নয়। কারণ শাসক দল তারা তো তাদের কথা তো তিনি তো রহ শুনছেন, তাদের কথা তো জানাই আছে। তিনি জানতে চেয়েছিলেন তার বিশেষ বন্ধু, ব্যক্তিগত বন্ধু দীনেশ ত্রিবেদীর থেকে। এবং দীনেশ ত্রিবেদী আমি শুনেছি সেই হোটেলে 8টা 10-এ সকালে পৌঁছেছেন, বোধহয় 9টা 20 নাগাদ বেরিয়েছেন। এটা বাংলাদেশের ইন্টেলিজেন্সের লোকেরা যারা ওখানে পাহারায় ছিলেন তারাই জানিয়েছেন, তাদের সত্যি কি জানা যায় এরকম এত দীর্ঘ সময় ছিলেন। তো সেখান থেকে দীনেশ ত্রিবেদী অনেক কিছু তাকে বাংলাদেশের বর্তমান গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে অনেক কিছু অবহিত করেছেন। আমেরিকানরা গেলে ব্যবসা বাণিজ্য এসব কথা বলবে, এগুলো তো স্বাভাবিক বিষয়, এগুলো তো কোনো নতুন কথা নয়। আর ভালো বৈঠক হয়েছে, কে বলবে খারাপ বৈঠক হয়েছে? সবই ভালো বৈঠক হয়েছে। তারপরেও ভালো বৈঠকের পরেও তিনি যে ধরনের, এবং শুধু তিনি কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে, এবং তার জন্য আমেরিকার দূতাবাস তারা একটা নোট ভার্বালে পাঠিয়েছিল জাতিসংঘের ওখানে ঢাকার অফিসে, যে আমাদের সার্জিও গড় তিনি যেতে চান, দেখতে চান, তার দেখার ব্যবস্থা করুন। কিন্তু সার্জিও ফিরে এসে জাতিসংঘের কারোর সঙ্গে দেখা করেন, জাতিসংঘের কোন অফিসারের সঙ্গে দেখা করেন। তো সার্জিও জামায়াত ইসলামী, বিএনপি দল, এনসিপি, যারা জুলাইয়ের মহান বিপ্লবের নেতা, তাদের কারোর সঙ্গে দেখা করলেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর যদি ঘটনাগুলো হয়ে যায় আর 1-2 দিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে সত্যি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছিল কি হয়নি, এটা তো কনফার্ম হলে তখন বলা যায়। তার যে এই যে চলাফেরাটা, এই চলাফেরাটা নির্দিষ্টভাবে এটা রিপাবলিকান রাজত্বের আমেরিকার দৃষ্টি হিসাবে দেখতে হবে। আমেরিকা বলতে আমেরিকা নয়, আমেরিকা বাইপার্টিজান হলেও আমেরিকার ডেমোক্রেটরা যেভাবে তারা দেখেন তাদের যে পররাষ্ট্রনীতি, তার সঙ্গে রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ভিন্ন। ফলে তাদের কাছে এটা কোনো ব্যাপার। আপনি জানেন তো যে রিপাবলিকানরা আসার পর স্বয়ং ট্রাম্প বিবৃতি দিয়েছিলেন যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তুলসী গাবার্ড বলেছিলেন জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, তাই না? তো এখন সেই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভিন্ন চোখে দেখেন জো বাইডেনের আমেরিকার থেকে। ফলে নিঃসন্দেহে একটা কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমেরিকার দৃষ্টিতে, এবং ভারতের সঙ্গে গভীর সখ্যতা, এবং যে ক্ষেত্রে হাই কমিশনের সঙ্গে তার গভীর আলোচনা চলছে আর কি। আমার প্রাথমিকভাবে মনে হলো এটা একটা প্রধান বার্তা সার্জিও গড়ের। বলুন পূর্ণিয়া স্যার। দাদা, আমি প্রসঙ্গে যাচ্ছি, যাওয়ার আগে একজন দর্শক একটা কমেন্ট করেছে স্পেসিফিকলি আপনার কাছে জানার জন্য যে শেখ হাসিনা ফিরলে ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনেকে আসবেন বাংলাদেশে, আপনি বলেছিলেন। সেক্ষেত্রে গৌতম দা আসবেন কিনা জানতে চান আমাদের একজন দর্শক, যে গৌতম দাও কি সেই শেখ হাসিনা যদি আসে সেই কভার করার জন্য আসবে কিনা। আমিও আবেদন করেছি। মানে তিনি যখন সিদ্ধান্ত নেবেন, গতকাল আমি শুনেছি গত পরশুদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এখানে এসেছিলেন, তিনি একটা তালিকা তৈরি করছেন নেতা এবং সাংবাদিক, এবং বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম ভীষণ আগ্রহী আসছে। যেমন 71-এর মুক্তিযুদ্ধের সময়ও কলকাতার সাংবাদিক ছাড়াও অনেক পশ্চিমা গণমাধ্যম তারা কভার করেছিল, সমস্ত পশ্চিমা গণমাধ্যম। ফলে তাদের অনেকে আবার একটা এই দৃশ্য দেখার জন্য, এটা একটা সত্যি দেখার মতো দৃশ্য বটেই, যে ফাঁসির আসামি শেখ হাসিনা তিনি তার নিজ দেশে প্রত্যাবর্তন করছেন, এবং সেটা তো একটা ঘটনা দেখার জন্য। ফলে আমি জানি না, সৌভাগ্য যদি আমার হয় নিশ্চিত আমি যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমার যেতে কোনো আপত্তি নেই। দাদা, সার্জিও গোরের এই ট্যুরটা কি আওয়ামী লীগের জন্য কোনো গ্রিন সিগন্যাল মনে করা যায়? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, অনেকে বাংলাদেশের ভিতরে আলাপ করছে যে সার্জিও গোরের দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন, এটা তেমন কোনো রহস্য না, মূলত চীনের বাংলাদেশের উপর প্রভাব ঠেকানোর জন্য ভারত এবং আমেরিকা যে এক আছে এইটা নিশ্চিত করার জন্য তারা বৈঠকটা করেছেন। আপনার কি মনে হয়? জানি না কতটা নিশ্চিত হয়েছে না আমেরিকা, আমি তো জানি না। গতকাল রাতে তারা চীনের প্রপোজাল তারা গ্রহণ করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেখলাম।
তারা তো চীন যে প্রস্তাব দিয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে গোয়েন্দা নেটওয়ার্ক, সেটাতে নীতিগত সম্মতি দিয়েছেন তারেক রহমান। কিন্তু আমেরিকা যে প্যাক্সিলিকা যে অ্যালায়েন্স করতে জন্য যে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, যেটা আর একটা কাউন্টার অ্যালায়েন্স চীনের বিরুদ্ধে, যাতে ভারতও একটা শরিক, আর সেটাতে এখনো তারেক রহমান সরকার কোনো সম্মতি দেয়নি। তারা বিবেচনা করছেন, শুনে তারা দেখবেন আর কি। চীনের ব্যাপারটা তো আমি গোড়াতেই বলেছিলাম। আর দ্বিতীয়ত দুটি বিষয়ে তো আমি বলেছিলাম যে এই রিপাবলিকান ট্রাম্পের আমেরিকা, তারা বাংলাদেশের একটা ইনক্লুসিভ পলিটিক্স দেখতে চায়, যেটা ভারত চায়, এবং এই ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহমত। আপনি যদি বলেন আমি যা ঘটনাটা ঘটেছে সেটাকে যদি মানে যদি সত্যিকারে যদি নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে এটা নিশ্চিত যে সম্ভবত আওয়ামী লীগ সম্পর্কে আমেরিকা যুক্তরাষ্ট্রের মত হয়তো বদলানোর একটা ইঙ্গিত আছে, নেই যে তা নয়। এটা হবে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু হবে। নইলে এত পশ্চিমা গণমাধ্যম শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল কেন? কে নেই বলুন? রয়টার দিয়ে শুরু হয়েছে, এএফপি হয়েছে, ব্লুমবার্গও হয়েছে। ব্লুমবার্গ এটা প্রকাশিত হয়নি, আশা করি হবে। সিঙ্গাপুরের কাগজ হচ্ছে, জাপানের কিওটো এজেন্সি হয়েছে, আপনার চীনও সাউথ চায়না মর্নিং পোস্ট ইন্টারভিউ। আপনি ভাবুন, এতগুলো সংবাদ গণমাধ্যম যারা পশ্চিমা, ভারত ছাড়া, ভারতে তো এখন পর্যন্ত একটি মাত্র সাপ্তাহিক ম্যাগাজিনে পুরো সম্পূর্ণ ম্যাগাজিনটা শেখ হাসিনাকে নিয়েই প্রকাশিত হয়েছে, তার ইন্টারভিউ সমেত, যেখানে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরে ফিরছেন। ফলে সঞ্জয় গোলের যে গোটা বিষয়টা, সফরটা যদি কূটনীতির ভাষায় দেখতে হয়, সঞ্জয় গোল তো এমন কোনো আশ্বাস কিছু তারেক রহমান সরকারকে কতটা কি দিয়েছেন, এই নিয়ে তো একটা সংশয় আছে। দাদা, একজন দর্শকের প্রশ্ন, আমি আমার দিক থেকে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মনে করছি না, কিন্তু ওনার সরল প্রশ্ন যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না কেন? বাংলাদেশে অনেকে মনে করে, বা শেখ হাসিনার যারা কর্মী সমর্থক অনেকে মনে করে যে ভারত ফুল সুইং তাকে হেল্প করবে। এখান থেকে বোধহয় প্রশ্নটা করছে যে ভারতের কোন ভূমিকা কেন দৃশ্যমান হচ্ছে না? ভারতের ভূমিকাও দৃশ্যমান হচ্ছে না, যারা প্রশ্ন করছেন তাদের ভূমিকাও দৃশ্যমান হচ্ছে না। রাস্তায় নামছেন কবে সেটা আগে ঠিক করুন। ঘরে ঘরে যা আছে তাই হাতে নিয়ে নামুন, যেরকম শেখ মুজিব বলেছিলেন। সেটা নামতে হবে, সেটা না হলে ভারতকে দেখতে পাবেন না। আর তৃতীয়ত, ভারতের ঘোষিত নীতি হচ্ছে শেখ হাসিনা যেদিন যখন যেখানে চাইবেন সেটা যাওয়ার তার ব্যবস্থা করে দেবে। এটা ভারত সরকারের ঘোষিত নীতি, অঘোষিত না, অফ দ্য রেকর্ড না, প্রকাশ্যে ঘোষিত। ভারতকে দেখা যাচ্ছে না। বাংলাদেশে আওয়ামী লীগপন্থী সমর্থকদেরও কিছু কিছু সাহস করে কিছু কিছু লোক রাস্তায় নামছেন, মিছিল করছেন। সবাই তো নামছেন না। যতজন এমপি জিতেছিলেন তাদের প্রত্যেকে যদি অন্তত 500 করে লোকও যদি তারা নামাতে পারেন, তাহলে একটা বিপুল জনসমাগম হয়। কোথায় সেটা দেখছি না তো, তাই না? সেটাও তো দেখছি না। ভারতের জন্য ভরসা করে লাভ নেই। ভারত বাংলাদেশের দুঃসময় পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সেটার জন্য আপনাদের আকাঙ্ক্ষার কোনো প্রয়োজন নেই। আমি শেখ হাসিনার সমর্থক একজন যে কমেন্ট নিয়েছি, শেখ হাসিনার বিরুদ্ধে কমেন্ট পড়ে বোঝা যায়, একজন একটা কমেন্ট দাদা নিতে চাই। শেখ হাসিনাকে রক্ষা করতে ভারত গ্যারেন্টি চাচ্ছে। শেখ হাসিনা 15 বছর কত মানুষ খুন করেছে, সেই বিচার কি ভারত মাথা পেতে নিবে? আমি শেখ হাসিনা বিরোধী পক্ষের এই বিষয়টা আপনার একটু মন্তব্য জানতে চাই। ধরুন, শেখ হাসিনা আসার আগে, ক্ষমতায় আসার আগে যে গণহত্যা হয়েছে, যে অত হত্যাকাণ্ড ঘটে, তার দায় কি সেই সরকারগুলো একটাও নিয়েছে? এগুলো কেউ নেয় না। এখন যেগুলো বলছে সবই তো এগুলো শেখ হাসিনা তো বলেছেন তিনি আদালতে বিচারের মুখোমুখি হতে রাজি আছেন, তাই না? তিনি তো বলেন তিনি ওই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে নর্মাল আদালতে তার সম্মুখীন হতে রাজি আছেন। ভলকার ট্যুর যে রিপোর্ট দিল 1400, আপনাদের সরকার ইউনুস সে দিল 838। তারপরে সেই সংখ্যাটা কমছে। 44 জন তো ঘোষিত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। তাহলে তাদের জন্য তাদের কিভাবে হত্যা হলো সেই তদন্তে নিউজ ইন্টারভিউ অর্ডিনেন্স জারি করে বন্ধ করে দিল। প্রশ্ন হচ্ছে যে রাইফার রাইফেলের বুলেটে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে কেন তদন্ত হলো না? যেখানে বাংলাদেশের উপদেষ্টা বলছেন
ফোন আসছে এই জন্য আওয়াজ একটু কম একটু কম হবে সম্ভবত কম শুনেছে। জি জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন দাদা? আপনি, যে আপনি আপনি কিছুক্ষণ আগে যে তথ্যটা দিলেন এটা আমার মাথায় স্ট্রাইক করছে যে অলরেডি শেখ হাসিনা আসলে মিডিয়া কি হবে এটার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তার মানে কি এখন আর ওই মিডিয়ায় বক্তব্য দিয়ে উনি আসছেন এটা বলার বাইরেও মাঠ পর্যায়ে তারা কাজ শুরু করেছে, তারা ডিসেম্বরে ফিরছেন? কাজ কি হচ্ছে আমি জানি না, সেগুলো তো দেখুন গোপন রণনীতি। একটা তো প্রকাশ্যে মিডিয়ার সামনে ঘোষণা করে তো কোনো যুদ্ধ ঘোষণা হয় না, তাই না? মিডিয়ার সামনে ঘোষণা করে তো কিছু হয় না। তো তিনি যখন আসছেন এতটাই কনফিডেন্ট যে তিনি যাবেন, এবং এতটাই কনফিডেন্ট যে সেখানে তার হিম্মত নেই সরকারের তাকে ফাঁসি দেওয়ার, পারবেন না দিতে। বরঞ্চ আমি তো অতীতেও বলেছি, যখন বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার কথা জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন তখন তারই ফাঁসি হয়ে গেছিল পরে। বঙ্গবন্ধু তো সব জ্ঞানে সশরীরে বাংলাদেশে হাজির হয়েছিলেন, তাই না? আজ যারা ফাঁসির কথা বলছেন আমার আশঙ্কা তাদের ফাঁসি না হয়ে যায় শেখ হাসিনা ফেরার পর, সেটা একটা চিন্তার বিষয় আছে। ফলে তাদের এই বিষয়ে বেশি উদ্বেগ না দেখানোটাই ভালো, কারণ এদের তালিকাও তৈরি হচ্ছে, তাদের তালিকা তৈরি হচ্ছে, তারা কিন্তু যুদ্ধ অপরাধী। শেখ হাসিনা যুদ্ধ অপরাধী না, যদি অপরাধও করে থাকেন সেটা ফৌজদারি অপরাধ, সেটা তো বিচার সাপেক্ষ, তাই না? ভারতের কি দায় নেওয়ারে আছে? ভারত কেন দায় নিতে হবে? ভারত মনে করে দ্বিপাক্ষিক সম্পর্কে শেখ হাসিনা থাকাকালীন ভারত সব থেকে বেশি উপকৃত হয়েছে, বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে, দুদেশের মধ্যে সম্পর্কটা সোনালী অধ্যায়ে উন্নীত হয়েছিল। আবার শেখ হাসিনা ফিরে এলে প্লাটিনাম পর্যায়ে উন্নীত হবে। সে তো ভারত তো চাইবে সেরকম একজন বন্ধুকে যথাযোগ্য সম্মান, যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য। সেহেতু তার সঙ্গে ভারত তাকে, তিনি তার নিজের দেশে কি করেছেন সেটা সেখানকার মানুষ, সেখানকার জনতা, সেখানকার আদালত তারা ডিসাইড করবে। তো ভারত কেন তার দায় নেবে? ভারতের দায় নেওয়ার তো প্রশ্ন নেই। ভারত কোনোদিন দায় নেই। ভারত কি শেখ হাসিনার উপর যে গ্রেনেড হামলা হয়েছিল খালেদা জিয়ার সময়, তার কি দায়িত্ব, কি খালেদা জিয়ার দায়িত্ব কি ভারত নিয়েছিল? নাই নিত, তাই না? নিয়েছিল কি? নাই নিত। তো সুতরাং আজকে হঠাৎ এই দায়িত্ব ভারতের কি প্রশ্ন? ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আপনারা বাংলাদেশের মধ্যে ওটা ঠিক করে করুন কি করবেন না করবেন, আমরা দেখে আমাদের সাথে। দাদা এটা কতটা অথেন্টিক তথ্য আমি জানি না। একটা আইডেন্টি ক্লিয়ার নাম বোঝা যাচ্ছে না, লিখছেন 5 আগস্ট শেখ হাসিনা এবং সাকিব আল হাসান প্রথমবার প্রেস কনফারেন্স করবে। 5 আগস্টের কথা বলা হচ্ছে, আমি জানি না কতটুকু কি। যাই হোক, এটা থাকলে তো আপনার কাছে দাওয়াত থাকতো। আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো, আমি অনুষ্ঠান বেশিকাল লম্বা করবো না। সেটা হলো যে বাংলাদেশ, চীন, মিয়ানমার একটা করিডোরের আলাপ চলছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেন্ট মার্টিনস আমেরিকা চায়, সে অনেক আগে থেকে, বঙ্গবন্ধুর সময় থেকে তারা চায়। তারা শেখ হাসিনা অনেকবার বলেছে এটা দিয়ে দিলে তাকে আর ক্ষমতা থেকে যেতে হতো না, এবং ক্ষমতায় থাকতেও তিনি অনেকবার বলেছেন। সেন্ট মার্টিন যদি এখন, আমেরিকার সাথে তো আমাদের এখন খুবই দখল, তারা আমাদের মুক্তিযুদ্ধের যেখানে বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযোদ্ধাদের তালিকা করে দিতে চায়। সেই আমেরিকা যদি সেন্ট মার্টিনে বেস করতে পারে, আর এদিকে যদি মিয়ানমার, বাংলাদেশ, চায়না করিডোর হয়, তাহলে সেটা ইন্ডিয়ার জন্য কি বেকায়দাজনক হবে না? অবশ্যই ইন্ডিয়ার জন্য, আমেরিকার জন্য বেকায়দাজনক। আমেরিকা তো চায় না, আমেরিকা হতে দেবে না। এটা তো শুনুন, ওটা বাংলাদেশ সরকারও তো এখন যে সিদ্ধান্ত নিতে পারে। শি জিনপিং যে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ সরকার কি ঘোষণা করেছে যে আমরা ওই করিডোরে আছি? বেল্ট রোড ইনিশিয়েটিভের অন্তরে ভারত মনে করে বেল্ট রোড ইনিশিয়েটিভটা ভারতের স্বার্থ বিরোধী। তো ভারত তো না, আমেরিকা তো চেয়েছিল আমেরিকা থেকে মানে বাংলাদেশ হয়ে মিয়ানমার হয়ে একটা করিডোর, তাই না? তো সেই করিডোরটা কি হলো? সেটা তো ইউনুস থাকাকালীন ইউনুস চেষ্টা করেছিলেন। ইউনুস তো সেন্ট মার্টিনও দিয়ে দিতে পারতেন, তো যাই হোক দিতে পারেননি, সে চেষ্টা করেছিলেন। তার আগেই তাকে চাপে পড়ে নির্বাচন দিতে হয়েছে। তবে আপনি যেটা বলছেন সেটা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, তো আমার কাছে নয়, এটা গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। এই জন্য আমেরিকা সেই কারণেই তো সার্জিক্যালের সফল, যে কতটা এটার সত্যতা আছে সেগুলো তিনি জানতে চেয়েছেন, সেগুলো খোঁজ নিয়েছে কতটা সত্যতা আছে। দাদা, ওই যে দর্শক বলছিলেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা প্রেস কনফারেন্স করবে, সে আবার বলছে যে কনফার্ম আওয়ামী লীগের পেজে ডিক্লেয়ার করেছে যে শেখ হাসিনা 5 আগস্ট
প্রেস কনফারেন্স করবে। আমি সবশেষ দাদা যে প্রসঙ্গে আসতে চাই সেটা হলো যে আবারও দীনেশ ত্রিবেদীর প্রসঙ্গ। জামাতে ইসলামী দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে সন্দেহ পোষণ করছে। আমার মনে আছে তিনি যে ওই রবীন্দ্র হাজারিকার গানটুকু বলেছিলেন, কি আকাশে কি বাতাসে কি যন্ত্রণা, তখনও জামাত প্রশ্ন তুলেছিল। এখনো আবার তার আছে যে ট্যুরটা নিয়ে সেই জামাত ইসলামী প্রশ্ন করলো, বিএনপি নয়, এনসিপি নয়। এর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? না, তাদের কাছে উদ্বেগের বিষয় হয়েছে একটা সময় তো জামায়াত ইসলামীকে ডেমোক্র্যাটরা খুব গুরুত্ব দিত। ডেমোক্র্যাটরা তো শেখ হাসিনার উপরে চাপ তৈরি করেছিল যে জামায়াত ইসলামীকে রাজনীতি করতে দেওয়া হোক, যেটা শেখ হাসিনা রাজি হননি। রিপাবলিকদের মত ফারাক আছে। আমেরিকা দূতাবাসে যত জামায়াত ইসলামী শিবিরের লোক ছিল বেশিরভাগেরই চাকরি নট হয়ে গেছে, তাদের চাকরি আর নেই। দু একজন রয়ে গেছে, কিন্তু বাকি সকলেরই প্রায় নেই। ফলে জামায়াত ইসলামী সম্পর্কেও এখন রিপাবলিকান আমেরিকা তার মত বদলাচ্ছে। আপনি যেটা বলছেন যেটা জামায়াত ইসলামের, আমি এই প্রশ্নটা ন্যায্য প্রশ্ন, প্রশ্নটাকে নিয়ে আমি কোনো অশ্রদ্ধা অসম্মান করব। তার উচিত ছিল প্রশ্নটা তারেক রহমানকে করা। তার উচিত ছিল প্রশ্নটা আমেরিকার যিনি রাষ্ট্রদূত আছেন ড্রেস ক্রিস্টেনসন, তাকে প্রশ্নটা করা। তিনি তা না করে কাকে প্রশ্ন করছেন, কাকে বলছেন এটা? যে দীনেশ ত্রিবেদী বলবেন আমাকে যে ডাকবে আমি সেখানেই যাবো। আমাকে উনি ডেকেছেন, আমি গেছি, তার সঙ্গে কি সম্পর্ক? তো কেন ডেকেছেন সেটা তাকে জিজ্ঞেস করুন। তাকে জিজ্ঞেস করার সাহস হচ্ছে না, হিম্মত নেই, আসলে ভয় পেয়ে গেছে। তারেক রহমানকে প্রশ্ন করতে পারছেন না, প্রশ্ন করতে পারছেন না আমেরিকান দূতাবাস যে তোমরা কেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করলেন। অথচ বিবৃতি দিয়ে আছে। পড়া উচিত হতে জানি, সে তো আপনি দেখেছেন তো, আপনাদের খুব ফেভারিট যারা সেই ধরনের জুলাই তথাকথিত বিপ্লব, তার যে পোতা একজন বিদেশে বসে বসে নানা রকম গালি দিতেন, তিনিও তারেক রহমানকে গালি দিয়েছেন। যে আত্মসমর্পণ করেছে তারেক রহমান, যে তার যেই গোরকে এরকম ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠক করতে দিয়ে। দুঃখের বিষয়, সময় বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, বদলে যাবে ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরটা বিজয়ের মাস। আগস্ট মাস শুরু হয়েছে, সবশেষ দাদা আপনি এর আগে আগস্ট নিয়ে একটা আশঙ্কার কথা বলেছিলেন যে আগস্টে কিছু হতে পারে। আগস্ট মাস শুরু হয়েছে, নতুন কোনো বাতাস কি টের পাচ্ছেন? আগস্ট মাসে খুব নেতিবাচক ঘটনা ঘটে। রাষ্ট্রপতির পদত্যাগ হয়ে গিয়েছে, নতুন রাষ্ট্রপতি হবেন এই আগস্টে। সেনাপ্রধানেরও বিদায় আসন্ন, তিনিও চেঞ্জ হতে পারেন। আর তৃতীয়ত আগস্ট মাসে এই যে দীনেশ ত্রিবেদীর এত মানে তার তৎপরতা বেড়ে গিয়েছে, মার্কিন দূতাবাসের তাদের আনাগোনা, যেটা একসময় শেখ হাসিনার সময় হতো, এখন তারেক রহমানের সময় ঘটছে। 5ই আগস্ট শেখ হাসিনা সেদিন চলে এসেছিলেন ভারতে। ফ্যাক্ট যে তিনি সেই দিনই প্রেস কনফারেন্স করবেন এবং এই প্রথম তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন, এটা ঘটনা। আমি আমন্ত্রণ পত্র পেয়েছি।